আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের এক মালিকানা ব্যবসা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় সংগঠন নিয়ে। আশা করছি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। প্রথমে আজকে আমরা অংশীদারি ব্যবসা নিয়ে কথা বলতে চাচ্ছি। অংশীদারি ব্যবসার উদ্ভব কেন হয়েছে? তোমরা জানো, এক মালিকানা ব্যবসার সংজ্ঞায় বলা হয়েছে একজন মাত্র মালিক থাকবে এবং তিনি একাই মূলধন সংগ্রহ করবেন, ব্যবসাটা তিনি একাই পরিচালনা করবেন। এই ব্যবসার কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথম সীমাবদ্ধতাটা হচ্ছে মূলধনের স্বল্পতা এবং আয়তনে ছোট। এই অসুবিধাটা দূর করার জন্য অংশীদারি ব্যবসার উদ্ভব হয়েছে। অংশীদারি ব্যবসাটা কি? দুই বা ততোধিক। ততোধিক বলতে এখানে বোঝানো হয়েছে দুইয়ের অধিক, অর্থাৎ 2 থেকে সর্বোচ্চ 20 জন সদস্য মিলে স্বেচ্ছায় যখন চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসায়ী সংগঠন গড়ে তোলে তখন সেটাকে অংশীদারি ব্যবসা বলে। খেয়াল করবে, আমি এখানে বলেছি চুক্তির ভিত্তিতে, অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি মিলে যখন ব্যবসা গঠন করবে তখন তাদের মধ্যে অবশ্যই একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকবে এবং এই চুক্তিবদ্ধ সম্পর্কটাই এই ব্যবসার মূল ভিত্তি। তা অতএব বোঝাই যাচ্ছে এই ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। আসুন, এই ব্যবসাটা 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। অংশীদারি আইনের 4 নং ধারা মতে বলা হয়েছে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসা যখন তারা নিজেদের মধ্যে মুনাফা বন্টন করে নেয় তখন তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। অংশীদারি ব্যবসার গঠন। অংশীদারি ব্যবসা গঠন করা খুবই সহজ, কোনো ধরনের আইনি ঝামেলা নেই, যে কেউ যে কোনো জায়গায় এই ব্যবসাটা গঠন করতে পারে, ঠিক এক মালিকানা ব্যবসার মতো। তবে ওই যে বলেছি চুক্তি, এই ব্যবসা শুধুমাত্র একটা চুক্তি থাকতে হবে, চুক্তিপত্র থাকতে হবে। চুক্তিটা লিখিত হতে হবে, লিখিত হতে পারে অথবা মৌখিকও হতে পারে, তবে লিখিত হওয়ায় বাঞ্ছনীয়, কেননা ভবিষ্যতে ঝামেলা এড়ানোর জন্য চুক্তিপত্র লিখিতই হওয়া উচিত। এই ব্যবসার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকবে। যেহেতু এখানে একটা একাধিক ব্যক্তি সমাবেশ আছে, সুতরাং কেউ যদি আস্থা ভঙ্গের কাজ করে সাথে সাথে কিন্তু চুক্তিপত্রটা বাতিল হয়ে যাবে। তারপর হচ্ছে নিবন্ধন। এই ব্যবসা নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু তুমি যদি নিবন্ধিত করো তবে বেশ কিছু সুযোগ সুবিধা তুমি পাবে, যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে চলে আসি এই ব্যবসার চুক্তিপত্রের মধ্যে। এই ব্যবসার চুক্তিপত্রের মধ্যে কি থাকবে? প্রথমে থাকবে হবে অংশীদারদের নাম ঠিকানা, তারপর হচ্ছে ব্যবসার প্রকৃতি, এর স্থায়িত্বকাল, তারপর হচ্ছে এই ব্যবসাটা কোথায় অবস্থান করবে, অর্থাৎ যারা আমরা এই ব্যবসার সদস্য সংখ্যা আছি তারা কি পরিমাণ মূলধন দিব, তারপর হচ্ছে আমাদের মুনাফাটা কিভাবে বন্টিত হবে, ক্ষতিটা কিভাবে বন্টিত হবে, কে দায়িত্ব পালন করবে, সবাই কি দায়িত্ব পালন করব না আমাদের পক্ষ থেকে একজন দায়িত্ব পালন করবে, কে ব্যাংকিং কাজটা পরিচালনা করবে, নতুন অংশীদার অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে কিনা, থাকলে সে কিভাবে আসবে, অথবা কেউ যদি চলে যেতে চায় সেক্ষেত্রে কি নিয়ম হবে। এরপর থাকবে হচ্ছে এটার বিলোপ সাধন, সমস্ত কিছু এখানে লেখা থাকবে। এই হচ্ছে চুক্তিপত্র। এরপর হচ্ছে প্রকারভেদ। অংশীদারি ব্যবসাকে সাধারণত 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ অংশীদারি, যেখানে সদস্য সংখ্যা থাকবে 2 থেকে 20 জন, আর একটা হচ্ছে ব্যাংকিং অংশীদারি, যেখানে সদস্য সংখ্যা থাকবে হচ্ছে 2 থেকে সর্বোচ্চ 10 জনের বেশি হবে না। এরপর আমরা বলবো হচ্ছে নিবন্ধন নিয়ে আলোচনা করব। বলেছি যে যদি নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু তুমি যদি নিবন্ধিত হও তাহলে বেশ কিছু সুবিধা পাবে। কিরকম সুবিধা পাবে? প্রথমটা হচ্ছে আমাদের চুক্তিবদ্ধ সম্পর্কের জন্য আমরা যারা অংশীদার আছি তারা একে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারবো এবং তৃতীয় পক্ষের বিরুদ্ধে আমরা মামলা করতে পারবো। যদি আমরা নিবন্ধিত না হই তাহলে কিন্তু তৃতীয় পক্ষ আমাদের বিরুদ্ধে মামলা করলো, পাল্টা কিন্তু আমরা মামলা করতে পারবো না, কারণ আমরা এখানে নিবন্ধিত নই। এরপরে আরেকটা হচ্ছে 100 টাকার বেশি দাবি মানে পাওনা আদায়ের জন্য আমরা মামলা দায়ের করতে পারবো না যদি আমরা নিবন্ধিত না হই। সুতরাং বলা যায় যে নিবন্ধিত হওয়াটাই ভালো, কারণ এতে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। এরপর হচ্ছে অংশীদারি ব্যবসার প্রকারভেদ। অংশীদারি ব্যবসাকে ভাগ করা হয়েছে 6টি ভাগে। প্রথমটা হচ্ছে সাধারণ অংশীদার।
সাধারণ অংশীদার বলতে অংশীদারি ব্যবসা সংজ্ঞাটাকে আসলে বোঝানো হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি যিনি ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবেন, মূলধন বিনিয়োগ করবেন এবং ওনার দায়টা হবে অসীম, তিনি হচ্ছেন সাধারণ অংশীদার। অর্থাৎ সংজ্ঞাটাতে যা যা বলা হয়েছে তাই। এরপর হচ্ছে ঘুমন্ত অংশীদার। ঘুমন্ত মানে কি? ঘুমিয়ে থাকা? আসলে কিন্তু তা না। ঘুমন্ত অংশীদার মানে হচ্ছে মূলধন বিনিয়োগ করবে কিন্তু সক্রিয়ভাবে পরিচালনায় অংশগ্রহণ করবে না, এই জন্য তাকে বলা হচ্ছে ঘুমন্ত অংশীদার এবং তার দায়টা হবে সীমিত। এরপর হচ্ছে নামমাত্র অংশীদার। এটা কিন্তু খুব মজার একটা অংশীদার। সে মূলধনও বিনিয়োগ করবে না, সে পরিচালনায় অংশগ্রহণ করবে না, কিন্তু চুক্তি অনুযায়ী লাভের অংশ পাবে। কিভাবে? কারণ সে হবে একজন স্বনামধন্য ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যে তার নামটা ব্যবহারের সুযোগ দেবে। এরপর হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। এই ধরনের অংশীদাররা তাদের মূলধন মানে ব্যবসা থেকে ঋণ অবসর গ্রহণ করার পরও সে তার মূলধনটা তুলবে না, ব্যবসায় রেখে দেবে, অর্থাৎ সে এখানে পাওনাদার হিসেবে বিবেচিত হবে। এরপর হচ্ছে সীমিত অংশীদার। সীমিত অংশীদার হচ্ছে সমস্ত অংশীদাররা যখন চুক্তি অনুযায়ী অথবা তারা একমত হয়ে কোনো নাবালককে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অংশীদার হিসেবে রাখবে, সেটাকে বলা হবে সীমিত অংশীদার। এরপর হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। এই ধরনের অংশীদার হচ্ছে সে অংশীদার না হয়েও তার মৌখিক কথাবার্তা আচার আচরণ দিয়ে যদি কোনোভাবে প্রকাশ করে যে আমি অমুক ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার, তাহলে তাকে বলা হবে আচরণে অনুমিত অংশীদার। এরপরে সর্বশেষ ধাপ হচ্ছে বিলোপ সাধন। এখানেও ৫-৬ ভাবে বিলোপ সাধন করা হয়েছে। প্রথমটা হচ্ছে সকলে একমত হয়ে আমরা সবাই মিলে ব্যবসা করছি, এখন আমরা বলছি এখন আর ব্যবসা করবো না, আমাদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক ইতি ঘটাই দিলাম, সো শেষ, এই ধরনের ব্যবসা শেষ। এরপর হচ্ছে বাধ্যতামূলক অংশীদার বিলোপ সাধন। বাধ্যতামূলক হচ্ছে একজন ব্যতীত অথবা সকল অংশীদার একত্রে যদি দেউলিয়া ঘোষিত হয়, সেটাকে বলা হবে বাধ্যতামূলক বিলোপ সাধন। অথবা সেই ব্যবসাটা যদি আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকে, সেটাকেও সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটা অটোমেটিকলি বিলোপ সাধিত হবে। এরপর হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। এখানে বলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা যদি শেষ হয়ে যায়, তারপর হচ্ছে তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছে, সেই উদ্দেশ্য যদি শেষ হয়ে যায়, তারপর হচ্ছে কোনো অংশীদারের যদি মৃত্যু হয় অথবা কোনো আদালত কর্তৃক যদি কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হয়। এরপর হচ্ছে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন এবং আদালতের নির্দেশে বিলোপ সাধন। তাহলে মোটামুটি আমরা অংশীদারি ব্যবসাটা বুঝতে পারলাম। এটার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আমরা যাই করব আমাদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক থাকতে হবে এবং একটা চুক্তিপত্র থাকতে হবে। চুক্তিপত্র লিখিত অথবা মৌখিক হতে পারে, তবে লিখিত হওয়ায় বাঞ্ছনীয়, আর তেমন কিছু নেই, এইভাবেই চলবে। এরপরে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। আমরা এক মালিকানা পড়েছি, অংশীদারি পড়েছি, এখন পড়বো হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসাকে কোম্পানি ব্যবসাও বলা হয়। কোম্পানি ব্যবসার সংজ্ঞাটা তুমি যদি বুঝো তাহলে কিন্তু এর সবকিছু তোমার মাথায় সহজ হয়ে যায়। সংজ্ঞাটা হচ্ছে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে একাধিক ব্যক্তি যখন চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট, কৃত্রিম সত্তা বিশিষ্ট মুনাফা অর্জনের জন্য যখন কোনো ব্যবসা সংগঠন গড়ে তুলবে এবং এটা অবশ্যই আইন দ্বারা সৃষ্টি হবে, সেই ধরনের ব্যবসা সংগঠনকে বলা হবে যৌথ মূলধনী সংগঠন বা কোম্পানি ব্যবসা। আমি আবার বলছি, অংশীদারি ব্যবসা যে উদ্ভবটা হয়েছিল সেটা কিন্তু এক মালিকানা ব্যবসার সীমাবদ্ধতাকে দূর করার জন্য, আর যৌথ মূলধনী ব্যবসা সংগঠনের উদ্ভব হয়েছে অংশীদারি ব্যবসার সীমাবদ্ধতা দূর করার জন্য। অংশীদারি ব্যবসার সীমাবদ্ধতা ছিল মূলধনের স্বল্পতা, মানে এক মালিকানার চেয়ে বেশি, কিন্তু যৌথ মূলধনীতে কিন্তু মূলধনের পরিমাণ অনেক বেশি। তারপরে ছিল সেটার ক্ষুদ্র আয়তন একক পরিচালনা। এখানে কিন্তু একাধিক ব্যক্তি, মানে কত লোক হবে এটার কিন্তু সুনির্দিষ্ট কিছু বলে দেওয়া নাই। আচ্ছা, এখন আমরা এই ব্যবসার সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি। এই ব্যবসায় বলা হয়েছে এটা আইন দ্বারা সৃষ্ট, অবশ্যই আইনের বিধি মোতাবেক পরিচালিত হবে। গত দুই ব্যবসা নিয়ে আমরা যে কথা বলেছি সেখানে কিন্তু আইনের কোনো বাধ্যবাধকতা ছিল না। এই ব্যবসাটা আইন দ্বারা সৃষ্ট এবং শুধুমাত্র আইন দ্বারাই এর বিলোপ সাধন হবে। তারপর হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। যেহেতু এই ব্যবসাটা আইন দ্বারা সৃষ্ট, তাই সে একটা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হবে। কৃত্রিম ব্যক্তি সত্তা মানে হচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তির মর্যাদাটা ভোগ করা, সুতরাং সে একটা সিল ব্যবহার করবে, অর্থাৎ একজন ব্যক্তি যে সুযোগ সুবিধাটা পায় সে সেটাই পাবে। তারপর হচ্ছে সে বাজারে শেয়ার বিক্রি করতে পারবে। শেয়ার কি? শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্রতম অংশ। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যবস্থাপনা এর মালিক পক্ষ থেকে একেবারেই ভিন্ন। মালিক পক্ষ ব্যবস্থাপনায় কোনো প্রভাব ফেলতে পারে না। তারপর হচ্ছে দায়।
এর দায় হচ্ছে সীমিত। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার দায় ছিল অসীম। অসীম দায় বলতে বোঝায় ব্যবসার লস, যদি কোনো দায় থাকে সেটা ব্যবসার থাকা সম্পদ থেকে যদি সেই দায় পরিশোধ করা সম্ভব না হয় তাহলে ব্যক্তিবর্গকে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও সেই দায় পরিশোধ করতে হয়, সেটাকে বলা হয় অসীম দায়। আর সসীম দায় হচ্ছে সীমিত, তুমি যতখানি মূলধন বিনিয়োগ করবে তোমার দায় ঠিক ততখানি থাকবে। তারপর হচ্ছে পরিচালনা পদ্ধতি, এটি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে যেমন ভোটাধিকার থাকে, যৌথ মূলধনের ব্যবসাতেও সেম ভোটাধিকার থাকে। একজন যিনি যত বেশি শেয়ার কিনবেন তার ভোটাধিকার সংখ্যা তত বেশি বৃদ্ধি পাবে। যৌথ মূলধনের ব্যবসাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রথমে আসি পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে 7 জন এবং সর্বোচ্চ তার শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকবে। আমার যত শেয়ার সংখ্যা বাড়বে আমার সদস্য সংখ্যা তত বাড়বে। এরা বাজারে শেয়ার বিক্রি করতে পারে এবং শেয়ার বিক্রির মাধ্যমে তারা মূলধন সংগ্রহ করতে পারে। এরপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 50 জন। এরা নিজেদের মধ্যে শেয়ার বিক্রি করে, বাজারে শেয়ার বিক্রির জন্য কোনো ধরনের বিজ্ঞপ্তি তারা দিতে পারে না। আচ্ছা, এরপর হচ্ছে এটার গঠন প্রক্রিয়া। এটার গঠন প্রক্রিয়াকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটাই হচ্ছে উদ্যোগ গ্রহণ। উদ্যোগ না নিলে তো তোমরা জানো যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি উদ্যোক্তা। এখন তুমি যদি উদ্যোগ না নাও তাহলে কিন্তু ব্যবসাটা গঠন হবে না। অর্থাৎ কতিপয় সুস্থ মস্তিষ্কের মানুষ যখনই যারা একত্রিত হয়ে সীমিত দায় বিশিষ্ট একটা ব্যবসা সংগঠন গঠন করবে তখন সেটা উদ্যোগ গ্রহণ পর্যায়ে বলে বিবেচিত হবে। তারপর হচ্ছে দলিলপত্র প্রণয়ন, এটা এই ব্যবসার সবচেয়ে মূল্যবান একটা পর্যায়। এখানে 2 ধরনের দলিল প্রস্তুত করা হয়, একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বলা হয় কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের উদ্দেশ্য, ঠিকানা, মূলধনের পরিমাণ এগুলো লেখা থাকে। আর পরিমেল নিয়মাবলীতে লেখা থাকে হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়। 3 নম্বর হচ্ছে নিবন্ধন পর্যায়। আমরা আগেই বলেছি কোম্পানিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করবে, তার দলিল প্রস্তুত করে নিবন্ধকের কার্যালয়ে নিবন্ধকের যে ফর্মটা আছে সেটা যথাযথভাবে প্রস্তুত করে দলিলপত্র সহ জমা দিবে। নিবন্ধক দেখে যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে অনুমতি দিয়ে দিবে, সে ব্যবসা শুরু করতে পারবে। আর পাবলিক লিমিটেডের বেলায় তাকে কার্যারম্ভ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কার্যারম্ভ পর্যায়ে কি, সেখানে ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র, তারা যে বাজারে শেয়ার বিক্রি করবে সেটার একটা বিজ্ঞপ্তি নিবন্ধকের কাছে জমা দেবে। নিবন্ধক যাচাই বাছাই করে দেখবে এবং তারপরে তাদেরকে ব্যবসা শুরু করার অনুমতি দেবে। এইভাবেই কিন্তু কোম্পানির ব্যবসার পর্যায়টা শেষ হবে। শেষ কথা, এটার গুরুত্ব, যে দেশে যত বেশি কোম্পানি ব্যবসা থাকবে সেই দেশে জনগণের তত বেশি কর্মসংস্থান হবে এবং জনগণ স্বল্প দামে ভালো পণ্য ব্যবহার করবে, কারণ তাদের আয়তন বড়, লোক সংখ্যা বড় এবং তারা কম দামে উন্নত মানের পণ্য উৎপাদন করবে এবং জনগণও কিন্তু ভালো পণ্য অল্প দামে ব্যবহার করতে পারবে। এখন তুমি যখন অনেক বেশি বেশি ভালো পণ্য ব্যবহার করবে স্বল্প দামে, তোমার আয়ের মধ্যে থেকে, তোমার ক্রয় ক্ষমতার মধ্যে থেকে তুমি যখন ভালো পণ্য ব্যবহার করবে তোমার জীবনযাত্রার মান কিন্তু এমনিতেই বেড়ে যাবে। আর যখন কোম্পানির আকার বড় হবে তখন অনেক লোকের কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হওয়া মানে হচ্ছে মানুষের হাতে টাকা থাকা, বেকার সংখ্যা কমে যাওয়া। আর বেকার সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে সমাজে সন্ত্রাস, অশান্তি সব কমে যাওয়া। তাহলে দেখো, এক কথা একটা ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে অনেকভাবে উপকৃত করছে। এরপরে আমরা যে ব্যবসা সংগঠন নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সমবায় সমিতি। আমরা এক মালিকানা বলেছি, অংশীদারি বলেছি, যৌথ মূলধনী বলেছি। এখন আমরা বলবো সমবায় সংগঠন। প্রথম যে 3টার কথা বলেছি, প্রথম 3টা সংগঠনের মূল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা। এখন যে সংগঠনের কথা বলবো সেই সংগঠনের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না, পারস্পরিক কল্যাণ সাধন। অর্থাৎ আমরা যারা সমিতি গঠন করব সেই সদস্যদের কল্যাণ সাধনই হচ্ছে এই ব্যবসার মূল উদ্দেশ্য। এই ব্যবসার মূলনীতি হচ্ছে একতাই বল। তাহলে সংজ্ঞায় আসি। সংজ্ঞাটা হচ্ছে সমমনা
সমশ্রেণী সমপেশাভুক্ত। খেয়াল করো শব্দগুলা কিন্তু সব সম দিয়ে সমমনা, অর্থাৎ আমরা যারা থাকবো সবার মন মানসিকতা একই ধরনের থাকবে, একই পেশার থাকবে, একই শ্রেণীর থাকবে। এই যে তিনটা সমমনা শ্রেণীর মানুষ যখন নিজেদের কল্যাণার্থে যখন কোনো ব্যবসা সংগঠন গড়ে তুলবে তখন সেটার নাম হবে সমবায় সংগঠন, এবং এটার মূল উদ্দেশ্য থাকবে আমরা যারা গঠন করেছি তাদের আর্থিক উন্নতি, সার্বিক উন্নতি। এই সদস্য গঠন মানে এই সমিতিটা গঠন করতে ন্যূনতম 20 জন সদস্য লাগে, সর্বোচ্চ কত হবে বলা নাই, সর্বোচ্চ অনেক হতে পারে। আচ্ছা, এই সংগঠনকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, এখানে ন্যূনতম সদস্য সংখ্যা থাকবে হচ্ছে 20 জন। এদের মূল উদ্দেশ্য হবে নিজেদের আর্থিক কল্যাণ সাধন। এরপরে বলা হয়েছে কেন্দ্রীয় সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য সংখ্যা থাকবে 10টা প্রাথমিক সমিতি, যাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে ওই 10টা প্রাথমিক সমিতি কিভাবে পরিচালিত হচ্ছে সেটা দেখশন করা। তারপরে হচ্ছে জাতীয় সমবায় সমিতি, এর সদস্য সংখ্যা থাকবে হচ্ছে 10টা কেন্দ্রীয় সমিতি, যার উদ্দেশ্য থাকবে ওই 10টা কেন্দ্রীয় সমিতি কিভাবে পরিচালিত হচ্ছে সেটা দেখশন করা। আচ্ছা, এর প্রকারভেদ, এখানে 2004-এ যে সমবায় বিধিমালা আছে সেখানে পেশাভিত্তিক 20 ধরনের সমিতির কথা বলা হয়েছে। তার মধ্যে বলা আছে কৃষক সমবায় সমিতি, মৎস্য চাষী সমবায় সমিতি, শ্রমজীবী সমবায় সমিতি, মৃৎশিল্পী, তাঁতশিল্পী, ভূমিহীন, বিত্তহীন, মহিলা সমবায় সমিতি, অটোরিকশা, হকার্স, পরিবহন কর্মচারী, অনেক কিছুই। আচ্ছা, এত ডিটেলসে না যাই, আমরা এখন একটা গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। এটা গঠন প্রক্রিয়া খুবই সহজ। এর গঠন প্রক্রিয়াকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে উদ্যোগ গ্রহণ। তোমাকে তো উদ্যোগ নিতেই হবে, সব ব্যবসার মূল কথা হচ্ছে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ না দিলে তার ব্যবসা গঠন হবে না। তো আমরা যেহেতু বলেছি যে ন্যূনতম 20 জন সদস্য থাকবে, সর্বোচ্চ কত হবে বলা নাই, ন্যূনতম 20 জন সমমনা ব্যক্তি মিলে আমরা একটা সমবায় সমিতি গঠন করলাম এবং 6 জনকে নিয়ে একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করলাম, ব্যাস শেষ, আর কোনো ধরনের কিছু নেই। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে নিবন্ধন করতে হবে। এই ব্যবসায় তুমি যদি নিবন্ধন না করো তাহলে কিন্তু তুমি তোমার ওই সমবায় সংগঠনের সাথে কিন্তু সমিতি নামক শব্দটা লেখা হয় সেটা লিখতে পারবে না, এই জন্য তোমাকে অবশ্যই নিবন্ধন করতে হবে। এরপরে হচ্ছে তোমার কার্যারম্ভ, তুমি নিবন্ধন করলে অটোমেটিকলি তুমি কার্যারম্ভ শুরু করতে পারবে। তারপর হচ্ছে মূলনীতি। মূলনীতি তো আগেই বলেছি, একতাই বল, পারস্পরিক আস্থা, বিশ্বাস, অন্যের ভ্রাতৃত্ব বোধ। অর্থাৎ যেহেতু আমাদের উদ্দেশ্য মুনাফা অর্জন না, নিজেদের কল্যাণ সাধন, সুতরাং আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ থাকতে হবে, অন্যের প্রতি সহমর্মিতা থাকতে হবে। অর্থাৎ আমার একের উন্নতি না, এখানে আমরা যারা সংগঠনের আছি আমার উন্নতি মানে হচ্ছে তাদের সবার উন্নতি, তাদের সবার উন্নতি মানে হচ্ছে আমার উন্নতি, এইভাবে চলবে। আর এটা গণতান্ত্রিক চিন্তা চেতনায় পরিচালিত হয়। তারপর হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা। বাংলাদেশে কিন্তু এটা অপার সম্ভাবনা আছে, কারণ কি বেশিরভাগ মানুষ কিন্তু শ্রমজীবী, কৃষিজীবী, যে কিছুক্ষণ আগে যে বললাম তাঁতি, মহিলা, হকার্স, এরা এখন এদের একার পক্ষে কিন্তু এত ব্যয়বহুল জিনিস কিনে তাদের উৎপাদন কার্যটা পরিচালনা করা প্রায় অসম্ভব। সেই ক্ষেত্রে তারা যদি একত্রিত হয়ে তাদের মূল স্বল্প স্বল্প জমানো টাকাগুলো একত্রিত করে তাহলে তারা, ধরো কৃষকের কথাই চিন্তা করি, প্রান্তিক কৃষকগণ তাদের হয়তো টাকা পয়সার পরিমাণ কম, তারা সমমনা যারা আছে একত্রিত হয়ে যদি তাদের কৃষি জমিতে সার, কীটনাশক, সেচের ব্যবস্থা করে তাহলে হয়তো যেখানে চাষ হতোই না হয়তো কিছুটা চাষ হবে, এইভাবে একটা সম্ভাবনা আছে। আর এই জন্য যে কাজটা করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে সমবায় সমিতি গঠন করে এবং নিজেদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে। এরপর হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন। এখন তুমি বলতে পারো যে এত ব্যবসা সংগঠন থাকতে কেন রাষ্ট্র কেন ব্যবসা করবে? রাষ্ট্র এই জন্য ব্যবসা করবে কারণ যদি দেখে যে কোনো জনউপকারী ব্যবসা প্রতিষ্ঠান যেখানে অনেক লোকের কর্মসংস্থান আছে কিন্তু ক্রমাগত লসের সম্মুখীন হচ্ছে, এখন কোনো ব্যবসার প্রতিষ্ঠান যদি ক্রমাগত লোকসানের সম্মুখীন হয় সে কিন্তু ব্যবসা পরিচালনা করবে না। এখন তুমি ধরো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে কিন্তু ওখানে লাভ দেখা দিচ্ছে না, তাহলে মালিক পক্ষ কি করবে? ব্যবসা অফ করে দিবে। তখন সরকার বিবেচনা করবে যে এতগুলো লোক তাহলে কোথায় যাবে, এই লোকগুলো তো কর্মহীন হয়ে যাচ্ছে। তখন সরকার রাষ্ট্রীয় প্রয়োজনে সেই ব্যবসাকে রাষ্ট্রীয়করণ করে ফেলবে। মানে হচ্ছে রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসা সংগঠনকে বলা হবে রাষ্ট্রীয় ব্যবসা। এই ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। খেয়াল করো, মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। রাষ্ট্র কর্তৃক পরিচালিত হবে, রাষ্ট্রই নিয়ন্ত্রণ করবে। এখন যা মুনাফা হবে তার পুরাটাই জনকল্যাণে ব্যয় হবে।
এখন রাষ্ট্রীয় ব্যবসায় যদি কোনো কারণে লোকসানের সম্মুখীন হয় তাহলে তাকে জাতীয় সংসদে জবাবদিহি করতে হবে। এখন এই ব্যবসার মালিক কি শুধুই রাষ্ট্র থাকবে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র যদি মনে করে তাহলে সেক্ষেত্রে আংশিক অংশ মানে একটা ব্যবসা একটা অংশ সে জনগণের হাতে শেয়ার বিক্রির মাধ্যমে ছেড়ে দিতে পারে। এই ব্যবসাটা কিভাবে গঠিত হয়? যেহেতু রাষ্ট্র কর্তৃক গঠিত পরিচালিত, এটা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত হতে পারে বা জাতীয় অধ্যাদেশের মাধ্যমে এটা গঠিত হতে পারে। আচ্ছা, তারপরে যে কথাটা সেটা হচ্ছে এটা যখনই রাষ্ট্র কর্তৃক গঠিত পরিচালিত হবে তখন সেটা কৃত্রিম সত্তা বিশিষ্ট এবং চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট একটা ব্যবসা সংগঠন হয়ে যাবে। এখন আমি কিছু রাষ্ট্রীয় সংগঠনের কথা উল্লেখ করছি। প্রথম হচ্ছে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, পাটকল শিল্প সংস্থা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ব্যাংক, সড়ক পরিবহন ব্যবস্থা, রেলওয়ে, পর্যটন সংস্থা, বিমান, অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থা, বস্ত্রকল সংস্থা, টেলিফোন সংস্থা, মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং জীবন বীমা কর্পোরেশন। এই সমস্ত খাতগুলো সরকার নিজের হাতে রেখেছে জনকল্যাণের উদ্দেশ্যে, যাতে দেশের জনগণ সঠিকভাবে সঠিক সেবাটা পায়। এবং কিছু ক্ষেত্রে সরকার কিছু প্রতিষ্ঠান আগেও সরকারিকরণ করেছিল, কিন্তু জনগণের স্বার্থে কিছু কিছু প্রতিষ্ঠান তারা ছেড়েও দিয়েছে জনগণের হাতে যে তারাই পরিচালনা করুক। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যবসা সংগঠনকে বলা হবে রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন। আজকে আমরা 4 ধরনের ব্যবসা সংগঠন নিয়ে কথা বললাম। তোমরা যারা ক্লাস 9-এ আছো তোমরা জানো যে 4র্থ অধ্যায়ের পরে আছে হচ্ছে আমাদের 5ম অধ্যায়, সেটা হচ্ছে ব্যবসা আইনগত দিক। ওই অধ্যায়টা পড়লে আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ব্যবসার আইনগত দিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।